এখানে এই দেশে 3 বছরের মেয়াদি যদি সঠিকভাবে একটি সরকার যদি দুর্নীতিমুক্তভাবে যদি দেশটাকে রাষ্ট্রটাকে বা অর্থের ব্যবস্থাপনা করতে পারে সঠিকভাবে, আমি মনে করি যে বাংলাদেশে দারিদ্রতা থাকার কোনো সম্ভাবনা থাকে না। বর্তমানে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অর্থনীতি, এবং এর 5ই আগস্টের আগেও আমি বলবো যে বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত একটি কঠিন সময় দিয়ে, একটি সংকটময় সময় দিয়ে কিন্তু বর্তমানেও আমরা আমরা পার করছি। আপনি রেমিটেন্স ইনফ্লো থেকে শুরু করে আমাদের রপ্তানি প্রবৃদ্ধি যে কমে যাওয়ার একটি আশঙ্কা থেকে পাশাপাশি মূল্যস্ফীতির যে তীব্রতা, টাকার মান ডলারের বিপরীতে যে হারে অলমোস্ট দেখা যায় যে 40% পতন ঘটেছে, একই সাথে একটি রাজনৈতিক একটি এত বড় একটি সংকটময় একটি পরিস্থিতিতে বাংলাদেশ পার করছে। এমন একটি অবস্থা আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের মধ্যবিত্ত মানুষ, নিম্নমায়ের মানুষ, হতদরিদ্র মানুষ, দরিদ্র সীমার নিচে যারা মানুষ বর্তমানে অবস্থান করছে, তাদের দৈনন্দিন জীবনে কি করে আমরা সত্যিকার অর্থে গুণগত পরিবর্তন কি করে আমরা আনতে পারি। আমরা জানি যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান আহ প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি আমরা আশাবাদী রয়েছি যে উনি একজন অর্থনীতিবিদ হিসাবে এবং স্বনামধন্য একজন অর্থনীতিবিদ হিসাবে রাষ্ট্রের যে গুণগত যে সংস্কারগুলো অপরিহার্য ছিল, বিশেষ করে আপনার ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে আর্থিক খাতে যেই সংস্কারগুলো প্রয়োজন ছিল, তার প্রতি আমাদের পূর্ণ আস্থা অবশ্যই রয়েছে। কিন্তু একই সাথে মনে রাখতে হবে যে এই সংস্কারগুলো যদি আসলে বাস্তবায়ন করতে হয়, আপনার কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি আপনার প্ল্যানিং মিনিস্ট্রির পাশাপাশি ফাইন্যান্স মিনিস্ট্রির পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একসাথে সমন্বিত ভাবে কিন্তু আমাদের এই কাজগুলো কিন্তু বাস্তবায়ন করতে হবে। এখন বাস্তব কথা হচ্ছে, দেখেন বাংলাদেশে যেই যেই টেন্ডার প্রকিউরমেন্টের মাধ্যমে যে পরিমাণ সীমাহীন দুর্নীতি হয়েছে, আপনি কয়েকটি উদাহরণের কথা বললেন, কিন্তু ছোটখাটো যে ব্যবসায়ী মাঝারি শিল্পে যারা সম্পৃক্ত ছিল, যারা যারা অর্থনীতির ভাষায় আমরা বলি যারা টেন্ডারপ্রেনার, অন্টারপ্রেনার নয়, টেন্ডারপ্রেনার যারা বাংলাদেশে যারা রয়েছিল, মূলত তাদের বিনামূল্যে দেখা গেল তাদের কিন্তু টেন্ডার অ্যালটমেন্ট করা হচ্ছে। এখান থেকে বেরিয়ে আসার জন্য আমার একটি সুস্পষ্ট প্রস্তাবনা, সেটা হচ্ছে ভবিষ্যতে যত টেন্ডার অ্যালটমেন্ট হবে সেটা যদি ওপেন সোর্স অ্যাকাউন্টিং এর মাধ্যমে যদি হয়, যে যারা টেন্ডারে বিড করবে থেকে শুরু করে যত খরচ বাবদ যত কিছু এখানে ব্যয় ব্যয়ের হিসাব নিকাশ যত কিছু আছে, এবং প্রিন্সিপাল এবং এজেন্টের যত হিসাব নিকাশ আছে, সেটা আমি আমি বিশ্বাস করি জাতির সামনে উন্মুক্ত করতে পারলে আমি মনে করি এই এই টেন্ডার প্রসেসে যেই করাপশন গুলা বর্তমানে আজকে বিরাজমান সেখান থেকে আমরা সরে আসতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের ওপেন সোর্স অ্যাকাউন্টিং দরকার অবশ্যই আমাদের ব্যাংকিং সেক্টরে যে সীমাহীন দুর্নীতি হয়েছে। 100 কোটি টাকার জমির বিপরীতে দেখা গেল যে 2,000, 3,000, 5,000 কোটি টাকার ঋণ নিয়ে বসে আছে। অনেকে দেখা গেল যে ভুয়া প্রতিষ্ঠান বানিয়েও দেখা গেল 10,000, 15,000, 20,000 কোটি টাকা কিন্তু দেশ থেকে কিন্তু লোপাট হয়ে গিয়েছে। তো এখন বাস্তব কথাটা হচ্ছে যে ব্যাংকিং খাতে যদি আপনি দেখেন, আপনার নন পারফর্মিং লোন প্রায় আমাদের 16 লক্ষ কোটি টাকার ভিতরে 2 লক্ষ কোটি টাকা কিন্তু নন পারফর্মিং লোন। কিন্তু সব থেকে যে জিনিসটা ভয়ঙ্কর যেটা বাস্তবতা, সেটা হচ্ছে ডিস্ট্রেস লোন যদি আপনি দেখেন, যেটা অর্থাৎ যে আন্ডার পারফর্মিং লোন যেটা রয়েছে বর্তমানে, সেটা কিন্তু অন্তত পক্ষে 5 লক্ষ কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ 16 লক্ষ কোটি টাকার ভিতরে দেখা গেল যে 5 লক্ষ কোটি টাকা কিন্তু একটি মন্দা ঋণের কাতারে পড়ে যাওয়ার কিন্তু একটি আশঙ্কা রয়েছে। তো স্বাভাবিকভাবে যখন একজন একজন গ্রাহক যখন ব্যাংক ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে যাবে, তার টাকাটা কিন্তু রয়েছে যারা যারা প্রভাবশালী, যারা অতীতে যারা ব্যবসায়ী, যারা দুর্নীতিগ্রস্ত যে ব্যবসায়ীগুলো ছিল, তাদের হাতে কিন্তু তাদের সিংহভাগ অর্থ কিন্তু তাদের হাতে কিন্তু পৌঁছে গিয়েছে। আমি আপনার আপনার শো এর মাধ্যমে আমি অতীতেও বলেছিলাম যে বাংলাদেশে যে অলিগার্কি যে সিস্টেমটা রয়েছে, আজকে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় কিছু রাজনীতিবিদদের আটক করা হচ্ছে, তাদের তাকে তাদের ব্যাংকের হিসাব নিকাশ বাজেয়াপ্ত করা হচ্ছে। কিন্তু বাংলাদেশে যারা আসলে সত্যিকার অর্থে অর্থনৈতিক খাতটাকে যারা আসলে সত্যিকার অর্থে ধর্ষিত যে ধর্ষণ করেছে, যে বাংলাদেশের আর্থিক খাতে এবং এবং ব্যাংকিং খাতটাকে এবং বাংলাদেশের করদাতার যে তহবিলটাকে যারা ধর্ষণ করেছে, তাদের বিরুদ্ধে যদি রাষ্ট্রদ্রোহিতার একটি মামলা আমরা না করি, যেটা ফাইন্যান্সিয়াল ট্রিজনের আকারে যদি আমরা তাদেরকে বিচারের আওতায় যদি আমরা না আনতে পারি, এবং আমার 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 অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার বিনীতভাবে আহ্বান থাকবে, যারা বিদেশে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে অলরেডি পাচার করে নিয়ে বর্তমানে বসে আছে, তাদের বিরুদ্ধে যদি আমরা ট্রেজারি ডিপার্টমেন্টের মাধ্যমে, ইউএস ফেডারেল রিজার্ভের মাধ্যমে, ইউএস ট্রেজারির মাধ্যমে যদি একটি স্যাংশন যদি আরোপ করা যায়, তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় পালিয়ে থাকুক না কেন, তারা কিন্তু এই এই চুরি করা অর্থ কিন্তু তারা উত্তোলন করতে পারবে না। তো সেটা থাকবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সব থেকে প্রধান চ্যালেঞ্জ। কারণ যারা পাচার করে নিয়ে গেছে, দেখেন এরা 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 কোনো দল করে না, আমি অতীতেও বলেছি, এরা আওয়ামী লীগও করতো না, এরা বিএনপিও করে না, এরা কোনো এটা কোনো রাজনৈতিক দলের কোনো এরা সরাসরি বাংলাদেশ বিরোধী শক্তি। এবং করদাতার টাকা কিন্তু এখানে বলতো না, বিজেপি ব্যাপক হারে করতো কিন্তু না, কিন্তু আত্মসাৎ হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীর ব্যাপারেও তো এরকম বড় ধরনের অভিযোগ আসছে। তিনি তার আপনি দেখেন, হ্যাঁ, টিউলিপ সিদ্দিকী, যিনি ব্রিটিশ অন্য দেশের একজন মন্ত্রী,
অন্য দেশের একজন রাজনীতিক শুধুমাত্র আত্মীয় হওয়ার কারণে 500 কোটি ডলার, শুধু একটা প্রজেক্ট থেকে $500 কোটি তারা সরিয়ে নেয়। আমার প্রথমত আপনার শোতে আমি পাগল একটা। বলেছিলাম যে যে রূপপুর যে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা হয়েছিল সেটা বাংলাদেশের জন্য আসলে আমাদের মানে যেহেতু আমাদের রিজার্ভের যেই মাপকাঠি যেখানে আমাদের থাকা উচিত ছিল, যেটা $50 to $100 বিলিয়ন থাকতে পারলে তখন আমরা একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে পারি। তো প্রথমত কথা হচ্ছে যে প্রজেক্টটা যে আমরা আমরা স্যাংশন করলাম, সেখানে তো আমাদের একটি দুশ্চিন্তার বিষয় ছিল। তার পরবর্তীতে যেই রোসাটমের সাথে যেই চুক্তিটা হয়েছিল সেখানে কতটুকু দুর্নীতি হয়েছে সেটা আমি আসলে ব্যক্তিগতভাবে আমি ডকুমেন্টেশন ক্লিয়ারলি না দেখে আমার মন্তব্য করাটা সঠিক হবে না। কিন্তু এতটুকু পরিষ্কার, বাংলাদেশে অন্যান্য যে প্রকল্পগুলো হয়েছে সেখানে তো দুর্নীতিগুলো তো একদম স্পষ্টভাবে দেখা যায়। আমার এলাকার আপনার রোড, কালভার্ট, ব্রিজ থেকে শুরু করে বড় বড় স্বনামধন্য যত বঙ্গবন্ধু টানেল নামে যেই যে প্রকল্পটা ছিল, সেখান থেকে তো আমরা জানি যারা সাপ্লায়ার, যারা কন্ট্রাক্টর, যারা যারা টেন্ডার গুলাকে পেয়েছিল, কি পরিমাণে সীমাহীন দুর্নীতি হয়েছে। এবং এই টোটাল একটি অলিগার্কিক একটি একটি ফাইন্যান্সিয়াল ক্রিমিনাল একটি এন্টারপ্রাইজ, যারা বাংলাদেশের অর্থ, যারা করদাতার অর্থ ব্যাপক হারে কিন্তু এখানে দুর্নীতি হয়েছে। তো এগুলো তো আমরা বিগত 15 বছর ধরে আমরা বলে আসছি, এবং কোনো কোনো দলের স্বার্থ নয়, মূলত বাংলাদেশের জাতির স্বার্থে। এবং এই অর্থটুকু যদি আসলে গুণগত খাতে যদি বিনিয়োগ করা যেত সঠিকভাবে, এখনো যেটা আমাদের সুযোগটা বর্তমানে রয়েছে যে প্রথমত আমরা যদি সঠিকভাবে যদি সংস্কার করে আনতে পারি, আমার বিশ্বাস যে বাংলাদেশে কিন্তু হতদরিদ্র মানুষ থাকতে পারে না বা দরিদ্র মানুষ থাকতে পারে না। কারণ বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে অর্থ রয়েছিল, কিন্তু অর্থের যে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ যেটা হয়েছিল, যেটা 1% হয়, অনেক দেশে 1%-এর হাতে দেখা যায় যে 40-50% ওয়েলথ কনসেন্ট্রেশন হয়, বাংলাদেশে হয়েছিল 0.01%-এর হাতে দেখা গেল যে আহ, আপনার 2 লক্ষ 3 লক্ষ কোটি টাকার ওয়েলথ কনসেন্ট্রেশন হয়ে গিয়ে দাঁড়িয়েছে। তো এমন একটি বাস্তবতায় আসলে মানুষ যে নেমে আসছে, এটা তো বাক স্বাধীনতা এক জিনিস, রাজনৈতিক রাজনৈতিক অধিকার হরণ হয়েছে সেটা আরেকটা জিনিস। কিন্তু মূলত যে সমস্যাটা ছিল যে বাংলাদেশের মানুষ যখন আজকে আপ- আপনি নিত্য প্রয়োজনীয় বাজারে যখন যাচ্ছে, যখন তাদের ক্রয় ক্ষমতা পর্যায়ক্রমে কমে যাচ্ছে, যখন আমাদের যুবকরা, শিক্ষিত যুবকরা চাকরির বাজারের সন্ধানে, চাকরির সন্ধানে তারা বেকারত্বের হাহাকারে যখন তারা ভুগে, তো স্বাভাবিকভাবে মানুষ তো রাস্তায় নামবে না, তো কোথায় নাম। এবং এই যে ছাত্রদের মাধ্যমে যে অভ্যুত্থানটা হলো, সেটা আমি মনে করি যে অভ্যুত্থানের প্রথম ফেজটা কিন্তু বাস্তবায়িত হয়েছে। এখন সামনে আমাদের ফেজ 2 যেটা হচ্ছে সংস্কার, এবং ফেজ 3 সেটা হচ্ছে আমাদের যে মানে রিভ্যাম্প ইনটু গ্রোথ ট্রেজেক্টরি। সত্যিকার অর্থে বাংলাদেশকে যদি একটি মধ্যমায়ের দেশে আমরা যদি পরিণত করতে চাই, দল মত আমি নির্বিশেষে আপনাকে সকলে একটা নিয়ে হিসাব কিন্তু যদি আমাদের বলি, সংস্কারটা করতে হবে। আমি আপনাকে একটা হিসাব যদি বলি জনাব সাইম হাসান, সেখানে জি। যেমন আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি পাচারের যে হিসাবটা প্রায় আহ, এই যে, হ্যাঁ, আওয়ামী লীগের শাসনামল পাচারের প্রয়োজনে ঋণ কেনা এমন একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে সেখানে একটা স্টেটমেন্ট দিয়েছে যে 15 বছর মোট ঋণ 15.5 লক্ষ কোটি টাকা। এটা হলো বিবিসি বাংলা 7 আগস্ট 2024 প্রকাশ করেছে। আর পনেরো জি। বছর মোট পাচার 18 লক্ষ কোটি টাকা, এটা ডিবিসি নিউজ ইউটিউবে 18 আগস্ট 2024 তার প্রচার করেছে। আমি রেফারেন্স দিয়ে বলছি এখন, এটা জানি না কতটুকু এটা আপনি আমার থেকে ভালো জানবার কথা। না, বাংলাদেশ থেকে যে পরিমাণে অর্থ পাচার হয়েছে, আমি তারপরে বলবো এর যদি 10%, 15% যদি আমাদের গুণগত খাতগুলোতে বিনিয়োগ করা হতো, বা এই মুদ্রা দিয়ে যদি আমাদের হত দরিদ্র মানুষদের গুলোর জন্য একটি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য যদি এই অর্থটা বিনিয়োগ করা যেত, আমি মনে করি বাংলাদেশে দারিদ্রতা থাকে না। এই জায়গা এই এই কথাটুকু আমি বিশ্বাস করেন, প্রত্যেকটা জেলা সফরে যখন আমি গিয়েছি, আমি এই সঠিক এই কথাটা আমি বলেছি। বাংলাদেশে 8 লক্ষ কোটি টাকার বাজেট ছিল, এখানে এই দেশে 3 বছরের মেয়াদি যদি সঠিকভাবে একটি সরকার যদি দুর্নীতিমুক্ত ভাবে যদি দেশটাকে, রাষ্ট্রটাকে বা অর্থের ব্যবস্থাপনা করতে পারে সঠিকভাবে, আমি মনে করি যে বাংলাদেশে দারিদ্রতা থাকার কোনো সম্ভাবনা থাকে না। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে খালি ব্যাংকিং সেক্টর নয় এবং খালি আর্থিক খাতে না, আপনি প্রশাসনিক সেক্টরেও যে আমলাদের মাধ্যমে যেই ব্যাপক আকারে যে দুর্নীতি হয়েছে, আসলে দুর্নীতির আখড়াটা তো আসলে মানে প্রতিটা অঙ্গ প্রতিষ্ঠানের ভিতরে কিন্তু মানে ঢুকে পড়েছিল। আপনি যে আপনি যে খালি মানে স্বনামধন্য কয়েকজন ব্যবসায়ীদের নাম বলবেন, সেই জায়গায় সীমাবদ্ধ থাকার কিন্তু এখন কোনো আর সুযোগ নাই। তো আমি আশা করি আমাদের বর্তমানে যে ইকোনমিস্ট ডক্টর আহসান এইচ মনসুর, যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হলেন, এবং আমাদের সম্মানিত ফাইন্যান্স মিনিস্টার যে দায়িত্ব নিয়েছে, আমি আশাবাদী রয়েছি যে ওনাদের নেতৃত্বে বাংলাদেশের আর্থিক খাতে এবং ব্যাংকিং খাতে অতীতে যা হয়েছে দেখেন, আসলে আমিও জানি, আপনারাও জানেন যে কারা করেছে, কিভাবে করেছে। এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎটা তো আমাদেরই করতে হবে। যারা রাইট। পালিয়ে যাওয়ার তো পালিয়ে গিয়েছে, আমরা অতীতেও জানতাম যে সংকটময় একটি পরিস্থিতিতে কিন্তু তারা পালিয়ে যাবে এবং পালিয়ে গিয়েছে। অধিকাংশ যারা ব্যবসায়ী,
যারা আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, তারা অধিকাংশ তাদের অর্থ নিয়ে কিন্তু পালিয়ে গিয়েছে। হুম। বাংলাদেশে রয়েছে আমাদের মতো ক্ষুদ্র পরিসরের মানুষ। তো এখন বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশটাকে, যেই দেশে আমরা বর্তমানে পেয়েছি, সেখান থেকে দেশটাকে একটি মধ্যমায়ের দেশে কি করে আমরা রূপান্তরিত করতে পারি। আর এবং দুর্নীতি ভবিষ্যতে, কিভাবে ভবিষ্যতে দুর্নীতির আপনি আত্মবিশ্বাসী কতটুকু বর্তমান যে নতুন করে শুরুটা হলো এটাতে ভেরি চ্যালেঞ্জিং সাগর ভাই। আত্মবিশ্বাসী সেখানে? বর্তমানে আপনার আপনার পলিটিক্যাল রেভলিউশন হয়েছে, কিন্তু ইকোনমিক যে চ্যালেঞ্জটা রয়েছে, দেখেন বর্তমানে এখনো আমাদের আমাদের টোটাল এক্সটার্নাল গ্রোথ ডেট, যেটা আমাদের বৈদেশিক ঋণ, প্রায় $100 বিলিয়ন কাছাকাছি। আপনার আপনার প্রতি বছরে আপনার 4-4.5 বিলিয়ন ডলার আপনার ঋণ পরিশোধ করতে হবে। 2026 সাল থেকে দেখা যাবে যে প্রতি মাসে কিন্তু $1 বিলিয়ন ঋণ পরিশোধ করতে হবে। তো এই যে ঋণের বোঝা আমাদের টানতে হবে এখন, বর্তমানে রিজার্ভ মাত্র আমাদের BPM-6 অনুযায়ী, IMF এর BPM-6 ক্যালকুলেশন অনুযায়ী বর্তমানে $15 বিলিয়ন এর নিচে রয়েছে। তো হুম। বাস্তব কথা হচ্ছে যে এমন একটি অর্থনৈতিক সংকট দিয়ে আসলে বাংলাদেশ কতটুকু বেরিয়ে আসতে পারবে, কতটুকু পার হতে পারবে, তার জন্য আমি 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 সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এবং একজন দায়িত্বশীল রাজনৈতিক মহলের একজন দায়িত্বশীল একটি অবস্থান থেকে আমি আমার কথাটুকু আমি বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সকলের সাপোর্ট দিতে হবে, দলমত নির্বিশেষে, যে আমাদের অর্থনৈতিক কাঠামোটাকে সম্পূর্ণভাবে সংস্কার করা প্রয়োজন, এবং রাজনৈতিক, বিশেষ করে নির্বাচনীয় যেই কাঠামোটা রয়েছে, দেখেন নির্বাচনে অতীতের যে প্র্যাকটিসটা রয়েছে, এক একটি নির্বাচনের সাইকেলে দেখা যায় যে 50 কোটি 60 কোটি টাকা 15 দিনে ব্যয় হচ্ছে। এরকম হুম। অবাস্তব, মানে মানে অবাস্তব এক্সপেন্সের মাধ্যমে যখন আপনি জনপ্রতিনিধি নির্বাচিত করছেন, তখন তা সৎ মানুষ, মেধাবী মানুষ তো আসলে কোনোভাবেই রাজনৈতিক ময়দানে সংশ্লিষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এই কালচার থেকে বেরিয়ে আসতে না পারলে আমাদের বাংলাদেশে আসলে সত্যিকার অর্থে এখনো কিন্তু অনেক অনেক বড় চ্যালেঞ্জ আমাদের সামনে আমাদের রয়ে গিয়েছে।